আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ পশু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া আজ শেষ হচ্ছে। সুপ্রিম কোর্টে রাজ্যের এসআইআর সংক্রান্ত মামলার আজও শুনানি। অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গে জনবিন্যাস লাগাতার বদলে যাচ্ছে বলে শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছেন। রাজ্যের আধিকারিকদের বদলি নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তালসারিতে জলে ডুবে অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যুর প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আর্টিস্ট ফোরাম ও ফেডারেশন। প্রবাদ প্রতিম হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মণি ছেত্রী প্রয়াত, বয়স হয়েছিল 106 বছর। ইডেনে আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া আজ শেষ হচ্ছে। আগামীকাল 7 এপ্রিল জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 9 এপ্রিল। এই পর্যায়ে 152টি আসনে আগামী 23 এপ্রিল ভোট নেওয়া হবে। এদিকে দ্বিতীয় দফায় আগামী 29 এপ্রিল ভোট গ্রহণের জন্য মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ চলেছে। প্রার্থীপদ দাখিল করা যাবে 9 এপ্রিল পর্যন্ত। রাজ্যে বিবেচনাধীন ভোটারদের তথ্য যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্বে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। গতকালই প্রকাশিত হয়েছে 11তম অতিরিক্ত তালিকা। বাকি বিবেচনাধীনদের নামগুলি নিষ্পত্তি হবে আজকের মধ্যেই। প্রাথমিক এই বিচার পর্বের পর কোনো অভিযোগ থাকলে বিচার চেয়ে ট্রাইব্যুনালে আবেদন জানানো যাবে। সুপ্রিম কোর্টে রাজ্যে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি হবে আজ বিকেলের দিকে। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে মামলাটি উঠতে পারে। বিচারাধীনদের তালিকা নিয়ে সর্বশেষ কি পরিস্থিতি রয়েছে, কমিশনের সে বিষয়ে বক্তব্য শুনতে পারে সুপ্রিম কোর্ট। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক গতকাল পূর্ব মেদিনীপুর জেলায় পর্যালোচনা বৈঠক করেছেন। এতে জেলার নির্বাচনী ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ সুপার, ডিআইজি, রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, মহকুমা শাসক, বিডিও, ডিএসপি, এসডিপিও এবং থানার আইসিওসি সহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে কমিশনের নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক, নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এবং পশ্চিমাঞ্চলের এডিজিও উপস্থিত ছিলেন। রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণার সঙ্গেই শুরু হয়েছে জোরদার প্রস্তুতি। জলপাইগুড়িও তার ব্যতিক্রম নয়। ভোটের দিন এগিয়ে আসায় জেলায় বাড়ছে নির্বাচনী উত্তাপ। এক নজরে দেখে নেওয়া যাক এই জেলার ভোট চিত্র। জলপাইগুড়ি জেলা 1869 সালে প্রতিষ্ঠিত। এই জেলার অর্থনীতি চা, কাঠ, পর্যটন শিল্পের উপর নির্ভর করে আছে। জেলাটি অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যের জন্য পরিচিত। তিস্তা, করলা, জলঢাকা, লিস, ঘিস, ডায়না বহু নদী জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে চলেছে। জেলার 7টি বিধানসভা কেন্দ্র আগামী 23 এপ্রিল ভোট গ্রহণ করা হবে। মোট বুথের সংখ্যা 1928টি। ইতিমধ্যেই জেলার 13 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে। নির্বাচনের দিন মোট 116 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জেলার বিভিন্ন ভোট কেন্দ্রে মোতায়েন থাকবে। প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হবে। এই বিধানসভা নির্বাচনে মোট 7টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে। মেকলিগঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, রাজগঞ্জ। এছাড়াও বিধানসভা আসনের মধ্যে তফসিলি জাতিভুক্ত 3টি আসন, ধূপগুড়ি, ময়নাগুড়ি, রাজগঞ্জ। তফসিলি উপজাতিভুক্ত মাল, নাগরাকাটা এই 2টি আসন। জলপাইগুড়ি এবং ডাবগ্রাম ফুলবাড়ি আসন 2টি সাধারণ। এখানে মোট ভোটার 16,40,722 জন। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা 8,09,014 জন। পুরুষ ভোটারের সংখ্যা 8,31,689 জন। চন্দনা চৌধুরী, আকাশবাণী সংবাদ, জলপাইগুড়ি। অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গে জনবিন্যাস লাগাতার বদলে যাচ্ছে বলে শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছেন। গতকাল কোচবিহারের রাসমেলা ময়দানে এক জনসভায় ভাষণে শ্রী মোদী বলেন, রাজ্যের শাসক দল অনুপ্রবেশকারীদের রক্ষাকর্তার ভূমিকা পালন করছে, তাই এসআইআর এর বিরোধিতায় সরব হয়েছে তারা। बंगाल के सीमावर्ती इलाकों में डेमोग्राफी में खतरनाक बदलाव आया है। बंगाल में टीएमसी सरकार घुसपैठियों के बचाव में लगी है। इसलिए ये तृणमूल वाले एसआईआर का विरोध कर रहे हैं ताकि घुसपैठियों की पहचान न हो सके।
রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সরকারের সীমাহীন দুর্নীতি, হিংসা এবং শাসন ব্যবস্থার চূড়ান্ত অধঃপতন দেখে রাজ্যবাসীর মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। সম্প্রতি মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে তা রাজ্যে মহা জঙ্গলরাজকে তুলে ধরে বলে অভিযোগ করেছেন তিনি। मालदा में न्यायिक अधिकारियों को बंधक बनाकर रखा गया। सोचिए ये कैसी सरकार है जहां जज और संविधान की प्रक्रिया भी सुरक्षित नहीं है, तो बंगाल की आम जनता की सुरक्षा की उम्मीद इन लोगों से कैसे की जाए। मालदा में जो हुआ वो केवल टीएमसी की उद्दंडता ही नहीं थी, ये एक महाजंगल राज है। এদিকে নির্বাচন কমিশনের ভূমিকার ফের কঠোর সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল মুর্শিদাবাদে একাধিক সভায় যোগ দিয়ে তিনি বলেন, রাজ্যের আধিকারিকদের যেভাবে একের পর এক বদলি করা হচ্ছে তাদের প্রশাসনিক কাজকর্মই ব্যাহত হচ্ছে। সব বাংলার অফিসারদের নির্বাচনের সময় বাংলায় না রেখে তামিলনাড়ুতে পাঠিয়ে দিয়েছো, আর দেখে দেখে বিজেপির আত্মীয়দের, বিজেপির পরিবারকে এখানে সব ডেপিউট করেছো। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবায় এক জনসভা থেকে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীদ্বন্দ্ব সম্পর্কে দলের নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন। আসন্ন নির্বাচনে বিজেপি 50-এর নিচে আসন পাবে বলে মন্তব্য করেছেন তিনি। প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও জেলার বিভিন্ন প্রান্তের প্রচারে অংশ নিচ্ছেন। বামফ্রন্ট এবং সহযোগী দলগুলির প্রার্থীরা আজ দক্ষিণ কলকাতার হাজরা মোড় থেকে মিছিল করে মনোনয়নপত্র জমা দেবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। তালসারিতে জলে ডুবে অভিনেতা ও রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যুর প্রতিবাদ এবং শুটিং স্পটে নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আর্টিস্ট ফোরাম ও ফেডারেশন। গতকাল বিকেলে টেকনিশিয়ান স্টুডিওতে আর্টিস্ট ফোরাম ও ফেডারেশনের মধ্যে একটি বৈঠক হয়। ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় জানান, নিরাপত্তার জন্য এবং সকলের জীবন রক্ষার্থেই তাদের এই লড়াই। আমাদের 4000 আর্টিস্ট মেম্বার, ফেডারেশনের 7000 টেকনিশিয়ান মেম্বার এবং আমাদের এই ফেডারেশনের সঙ্গে যুক্ত সমস্ত শিল্পী, কলাকুশলী, আমাদের সবার সিকিউরিটির জন্য, আমাদের সবার জীবন রক্ষার জন্য আমাদের লড়াইটা শুরু হলো। তো আমরা মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি পালন করব। সমস্ত আর্টিস্ট, সমস্ত টেকনিশিয়ান, যতক্ষণ না আমাদের সুরক্ষার ব্যবস্থা করা হবে। প্রবাদ প্রতিম হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মণি ছেত্রী প্রয়াত। বয়স হয়েছিল 106 বছর। বেশ কিছুদিন বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। গতকাল বালিগঞ্জে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিখ্যাত এই চিকিৎসক। 1920 সালের 23 মে দার্জিলিংয়ে জন্মগ্রহণ করেন মণি ছেত্রী। 1944-এ ডাক্তারিতে স্নাতক এবং 1949-এ স্নাতকোত্তর পাশ করেন। লন্ডন থেকে এমআরসিপি ডিগ্রির পাশাপাশি আমেরিকান কলেজ অব কার্ডিওলজি থেকে ফেলোশিপ করেছেন। ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম ডক্টর মণি ছেত্রীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে। নিম্নচাপ অক্ষরেখা এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় রাজ্য জুড়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। ইডেনে আইপিএলের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। কেকেআর তাদের খেলার প্রথম 2 ম্যাচেই পরাজিত হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভা নির্বাচনে প্রথম দফার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া আজ শেষ হচ্ছে। সুপ্রিম কোর্টে এই রাজ্যের এসআইআর সংক্রান্ত মামলার আজও শুনানি রয়েছে। প্রবাদ প্রতিম হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মণি ছেত্রী প্রয়াত। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, 4 রাজ্য কেন্দ্রশাসিত পুদুচেরি বিধানসভা নির্বাচনের প্রচার জোর কদমে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আসামে 3টি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া আজ শেষ হচ্ছে। আগামীকাল জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। পশ্চিম এশিয়ার সংঘাতের প্রেক্ষিতে সরকার দেশজুড়ে 5 কেজি ছোট এলপিজি সিলিন্ডার বিক্রির জোরদার করেছে।
এয়ার ইন্ডিয়া ইসরায়েলে তাদের বিমান চলাচল স্থগিত করেছে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের চরম সীমা বেঁধে দেওয়ার পর এখন সবার নজর ইরানের গতিবিধির দিকে। প্রবাদ প্রতিম হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মণি ছেত্রী প্রয়াত, বয়স হয়েছিল 106 বছর। ইডেনে আইপিএল এর ম্যাচে আজ কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আসামে 3টি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। গতকাল সন্ধ্যায় তিনি গুয়াহাটিতে পৌঁছান। বাজালি জেলার ভবানীপুর শারভোগ থেকে শ্রী মোদী তার প্রচার অভিযান শুরু করবেন। এরপর হোজাই এবং পরবর্তীতে ডিব্রুগড়ে জনসভায় ভাষণ দেবার কথা। এর মাধ্যমে তিনি একই দিনে রাজ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল সফর করবেন। আগামী 9 এপ্রিল ভোট গ্রহণের আগে প্রচারের শেষ পর্যায়ে বিজেপি নির্বাচনী অভিযানকে জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসাবেই মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া আজ শেষ হচ্ছে। আগামীকাল জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 9 এপ্রিল। এই পর্যায়ে 152টি আসনে আগামী 23 এপ্রিল ভোট নেওয়া হবে। এদিকে প্রবীণ বিজেপি নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কোচবিহার থেকে রাজ্যে দলের নির্বাচনী প্রক্রিয়া শুরু করেন। কোচবিহারের রাসমেলা ময়দানে বিজয় সংকল্প সভায় এ রাজ্যের শাসক দল মানুষের টাকা লুট করছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন যে এ রাজ্য বিচার এবং সাংবিধানিক পদ্ধতিতে সুরক্ষিত নয়। মালদার মোথাবাড়ি ঘটনাও তিনি উল্লেখ করেন। मालदा में न्यायिक अधिकारियों को बंधक बनाकर रखा गया। सोचिए ये कैसी सरकार है जहां जज और संविधान की प्रक्रिया भी सुरक्षित नहीं है, तो बंगाल की आम जनता की सुरक्षा की उम्मीद इन लोगों से कैसे की जाए। मालदा में जो हुआ वो केवल टीएमसी की उद्दंडता ही नहीं थी, ये एक महाजंगल राज है। প্রধানমন্ত্রী লোকসভা এবং বিধানসভায় মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণের প্রয়োজনীয়তার উল্লেখ করে বলেন, কেন্দ্রীয় প্রকল্পগুলি এ রাজ্যে আটকে দেওয়া হয়েছে, তার সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন না। সিন্ডিকেট রাজ নির্মূল করে সুশাসন প্রতিষ্ঠার জন্য এ রাজ্যে বিজেপি সরকার গড়ে ওঠা দরকার বলেও তিনি মন্তব্য করেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল ভোটের প্রচারে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ, জিয়াগঞ্জ, আজিমগঞ্জে সভা করার পর বহরমপুরে দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো করেন। শামসেরগঞ্জের সভায় নির্বাচন কমিশনের ভূমিকার কঠোর সমালোচনা করে তিনি বলেন, রাজ্যের আধিকারিকদের যেভাবে একের পর এক বদলি করা হচ্ছে তাতে প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। সব বাংলার অফিসারদের নির্বাচনের সময় বাংলায় না রেখে তামিলনাড়ুতে পাঠিয়ে দিয়েছো। আর দেখে দেখে বিজেপির আত্মীয়দের, বিজেপির পরিবারকে এখানে সব ডেপিউট করেছো। ফরাক্কা ব্যারেজ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, কিন্তু একটাই অনুরোধ, ফরাক্কা ব্যারেজটাকে আপনারা কেন ড্রেজিং করেন না? পলি জমে জমে আজকে জল ধারণের ক্ষমতা কমে গেছে, ফলে প্রতি বছর বন্যা হচ্ছে এবং বন্যায় মানুষের ক্ষতি হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিম এশিয়ার সংঘর্ষ আরও তীব্র আকার নিয়েছে। উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন লক্ষ্যবস্তুর উপর ইরানি ড্রোন হামলা চলছে। বাহরেনে ইরানের ড্রোন আক্রমণে এক পেট্রো রসায়ন প্রকল্পের চত্বরে আগুন ধরে যায়। কুয়েতে ইরানি হামলার পর 2টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে। কুয়েতের এক তেল শিল্প প্রকল্প চত্বরে ড্রোন আক্রমণে ব্যাপক আগুন ধরে যায়। আমির উপরও ইরান হামলা চালিয়েছে। সরকার জানিয়েছে দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত সরবরাহ সুনিশ্চিত করতে সব রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে। খুব প্রয়োজন ছাড়া গ্রাহকদের ডিজিটাল মোডেই এলপিজি সিলিন্ডার বুকিংয়ের পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ভারতের পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার গ্রিন আশা হরমুজ প্রণালী অতিক্রম করেছে। উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির পর থেকে এই জলপথ দিয়ে যাতায়াত করে এটি 9ম ভারতীয় জাহাজ। দিল্লি সরকার গুদাম থেকে এলপিজি সিলিন্ডার বিক্রির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। তেল বিপণন সংস্থাগুলি সমস্ত পরিবেশকদের কাছে স্পষ্ট নির্দেশিকা জারি করে জানিয়েছে যে এ ধরনের
যে কোনো বিক্রি সম্পূর্ণ বেআইনি এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার দেশ জুড়ে 5 কেজি ছোট এলপিজি সিলিন্ডারে বিক্রি জোরদার করেছে। বৈধ পরিচয়পত্র দেখালে এলপিজি ডিস্ট্রিবিউটারশিপ বা বিতরণ কেন্দ্রগুলি থেকেই এই সিলিন্ডার কেনা যাচ্ছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে গত 23 মার্চ থেকে এখনও পর্যন্ত প্রায় 6,60,000-এরও বেশি 5 কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে যে এলপিজি সিলিন্ডারে ঘাটতির কোনো খবর নেই। গত 4 এপ্রিল 51 লক্ষেরও বেশি গার্হস্থ্য সিলিন্ডার গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং মোট চাহিদার 95% এসেছে অনলাইন বুকিংয়ের মাধ্যমে। পশ্চিম এশিয়ার সংঘাতের প্রেক্ষিতে এয়ার ইন্ডিয়া ইসরায়েলে তাদের বিমান চলাচল স্থগিত করেছে। নতুন দিল্লি থেকে তেল আবিব পথে আগামী 31 মে পর্যন্ত উড়ান চলাচল বন্ধ থাকছে বলে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। অধিকাংশ শীর্ষস্থানীয় বিমান সংস্থাই তেল আবিব রুটে তাদের বিমান চলাচল স্থগিত করেছে। এর ফলে ইসরায়েলে বসবাসরত 40,000-এরও বেশি ভারতীয় গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। দেশে ফিরে আসতে ইচ্ছুক ভারতীয়দের এখন জর্ডন বা মিশনের স্থলপথ বেছে নিতে হচ্ছে। সংকটকালীন সময়ে ভারতীয় দূতাবাস ইসরায়েলে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে 24 ঘন্টা হটলাইন পরিষেবা চালু রেখেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে কথা বলেছেন। তারা পশ্চিম এশিয়ার সংঘাতপূর্ণ বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ডক্টর জয়শঙ্কর সংযুক্ত আরব আমিরাতের বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন। জানা গেছে সংঘাতের ফলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের উপর যে প্রভাব পড়তে পারে তাই ছিল এই আলোচনার অন্যতম প্রধান বিষয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছে যে মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালীকে নৌ চলাচলের জন্য খুলে দিতে ব্যর্থ হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলি এবং সেতুগুলি ধ্বংস করে দেওয়া হবে। ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তেহরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর বেশ ভালো সম্ভাবনা রয়েছে। ইরান হরমুজ প্রণালীর মতন অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে স্বাভাবিক পরিবহন ব্যবস্থা কার্যত বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। ওয়াশিংটনের পক্ষ থেকে যে চরমপত্র জারির পর হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের সামনে থাকা আসন্ন সময়সীমার দিকেই এখন সকলের দৃষ্টি। ভারত আফগানিস্তানে মানবিক সহায়তায় দুর্যোগ ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। সাম্প্রতিক বন্যা ও ভূমিধসের কারণে আফগানিস্তান বর্তমানে এক কঠিন পরিস্থিতির সম্মুখীন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক পোস্টে বিদেশ মন্ত্রক জানিয়েছে যে এই সহায়তার মধ্যে রয়েছে রান্নার সরঞ্জাম, স্বাস্থ্যবিধি কিট, প্লাস্টিকের শীট, ত্রিপল, স্লিপিং ব্যাগ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। প্রবাদ প্রতীপ হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মণি ছেত্রী প্রয়াত, বয়স ছিল 106 বছর। বেশ কিছুদিন তিনি বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। ইডেনে আইপিএল ম্যাচে আজ কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। কেকেআর তাদের খেলার প্রথম 2 ম্যাচে পরাজিত হয়েছে, ফলে তৃতীয় ম্যাচে জয় পেতে তারা মরিয়া। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। 4 রাজ্য কেন্দ্রশাসিত পুদুচেরি বিধানসভা নির্বাচনের প্রচার জোর কদমে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আসামে 3টি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া আজ শেষ হচ্ছে। খবর পড়া শেষ হলো।